বিজিত জিৎ মুখার্জির সঙ্গে হাত মিলিয়ে তটিনী ও পরশুরামকে ঠকালো নন্দিনী ও আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বলরাম শিবপ্রসাদকে বলতে থাকে, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? এই যে কোর্টে ডেট পড়েছে, এখানে কিন্তু এখন পর্যন্ত জিৎ মুখার্জিকে দেখা যায়নি। উনি কি জানেন না যদি উনি হাজিরা না দেন তবে তবে ওনার বিরুদ্ধে নতুন করে কেস ডায়েরি হতে পারে? তারপরেও কেন উনি এলো না? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো এতক্ষণ নোটিস করিনি, আমি আমি আসলে খেয়াল করিনি, কিন্তু কিন্তু এখন এখন দেখছি সত্যি তো জিৎ মুখার্জিকে তো কোথাও দেখা যাচ্ছে না। আর উনি আসেনি না কেন? তখন দেখা যায় শিবপ্রসাদ জিৎ মুখার্জিকে ফোন করলে তখন জিৎ বলতে থাকে, আমার আসার কোনো প্রয়োজন নেই, আমি না আসলেও কেসটা ঘুরে যাবে, কারণ খেলাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। দাবাটা আমি খেলেছি, তুমি নয়। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছেন আপনি? কি মিন করতে চাইছেন? তখন তখন জিৎ মুখার্জি বলতে থাকে, তুমি তুমি একটু পরে সবটা বুঝতে পারবে। এদিকে দেখা যায় নন্দিনী সবাইকে নিয়ে কোর্ট থেকে বেরিয়ে আসে। এরপরে তখন তখন জিৎ বলতে থাকে, তুমি তোমার বাম দিকে পিছনে ঘুরে দেখো, সবকিছু বুঝতে পেরে যাবে, সবকিছু বুঝে যাবে। এরপরে দেখা যায় নন্দিনী সবাইকে নিয়ে কোর্টের বাইরে এলে তখন তখন শিবপ্রসাদ ঘুরে দেখে যে সত্যি সবাই কোর্ট থেকে বেরিয়ে আসছে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, একটু পরে সবটা বুঝতে পারবে, সব বুঝতে পারবে, তুমি সবটা জেনে যাবে। খেলাটা এবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, খেলাটা খেলেছি আমরা, তোমরা নয়, তুমি নয়। তুমি তো ভেবেছিলে খেলাটা তুমি জিতবে, কিন্তু তুমি ভুল ভেবেছিলে। এই খেলাটা তুমি একটা গুটি, আর পুরোটাই খেলাটা আমরা দুজনে, আমরা সবাই মিলে সাজিয়েছি। পেছনে ঘুরে দেখো, আমিও এখানেই আছি, এসেছি তো আমি। এরপরে দেখা যায় তখন তখন ঘুরে দেখে জিৎ মুখার্জিও সেখানে দাঁড়িয়ে আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদের সামনে নন্দিনী ও জিৎ মুখার্জি হাত মেলালে তখন তখন অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সত্যজিৎ বলতে থাকে, জিৎ তুই কোথায় ছিলি জানিস? আমার মেয়ে এক এক ধাক্কাতে কেসটা ঘুরে দিল, আমাদের জামিন করে নিয়ে এলো। তখন তখন দেখা যায় এ কথা শুনে জিৎ মুখার্জি বলতে থাকে, এটা তোমার মেয়ের কামাল, কিন্তু এই সবকিছুর পিছনে কলকাতাকে লেড়েছি আমি দাদা, এতটা ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনি আপনি কি করছেন এসব? তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আসলে আসলে তোমার সঙ্গে কথা বলার আমার কোনো সময় নেই, আমার আসলে পার্টিতে যেতে হবে, তো তাই আমাকে আমাকে একটু ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন এ কথা শুনে তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, পার্টি মানে কিসের পার্টি? তখন তখন জিৎ মুখার্জি বলতে থাকে, আসলে আসলে আমি আর বিজিত মিলে একটা পার্টি থ্রো করেছি, সেখানে আসবে নন্দিনী মুখার্জি, সেখানে স্পেশাল গেস্ট হয়ে আসবে নন্দিনী মুখার্জি, কারণ নন্দিনী মুখার্জির জন্য এই পার্টিটা থ্রো করা হয়েছে। এ কথা শুনে দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জিকে জিৎ মুখার্জি বলতে থাকে, তোমরা তো বরাবরই বোকা থেকে গেলে। তুমি তো দাদা একদম বোকা, কিছুই বুঝতে পারো না। তুমি বুঝতে পারছো না যে নন্দিনীর সঙ্গে আমার একটা ডিল হয়েছে, তার কারণে নন্দিনী এভাবে কথা বলছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে? ডিল হয়েছে মানে কিসের ডিল? তখন নন্দিনী বলতে থাকে, আসলে আসলে অনেক অনেক টাকার ব্যাপার, তো তার কারণে ডিলটা করে নিলাম। ডিলটা করতে হলো, তা না হলে তো অনেক টাকা হাতছাড়া হয়ে যেত, তাই না? তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি তো আপনার পেশার সঙ্গে বেইমানি করছেন। আপনি বুঝতে পারছেন আপনার পেশার সঙ্গে বেইমানি করাটা কত বড় অন্যায়? এরপরে নন্দিনী বলতে থাকে, আয়ুষী আয়। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আয়ুষী মানে? আয়ুষী তুমিও? তখন আয়ুষী বলতে থাকে, সরি জিজু, আমি এটুকু নাটকটা করতেই হলো, কারণ আমি বুঝে গেছিলাম যে তুমি 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 আমার বিজিতের পিছনে আদা জল খেয়ে লেগে আছো, ওকে কিছুতেই বাঁচানো যাবে না, তাই আমাকে এই নাটকটা সাজাতে হলো। এই নাটকটা আসলে আমি সাজিয়েছিলাম। আমি ওখানকার ওয়েটারদের সাহায্য নিয়ে তোমাকে ফোন করেছিলাম, আর তুমি আমাকে বাঁচিয়ে নিলে। তারপর থেকে ভালো মানুষই হওয়ার নাটক করলাম, আর আজকে এইরকম এখানে এসে দাঁড়ালাম। আর তখন তখন দেখা যায় এই কথা শুনে জিৎ হাসতে থাকে আর বলতে থাকে, তোমরা আসলে বোকা বনে গেছো। তখন তখন এই বলে যখনই যখনই দেখা যায় নন্দিনী আর তার সবাই মিলে চলে যাচ্ছে,
যাচ্ছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি? আপনি আপনি নিজের পেশার সঙ্গে বেইমানি করলেন? ছি নন্দিনী মুখার্জি, আপনাকে তো আমি বিশ্বাস করেছিলাম। আমি টটিনি কত কষ্ট করে সকল এভিডেন্স জোগাড় করেছিলাম, সব এভিডেন্স আপনার হাতে তুলে দিয়েছিলাম, সেই এভিডেন্স গুলো কোথায়? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, শোনো জামাই, তুমি তো আমাদের সঙ্গে বেইমানি করেছো, আমাদের বাড়িতে জামাই হয়ে ঢুকে আমাদের উপর নজর রেখেছো, আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছো। তবে তবে ও কেন বেইমানি করতে পারে না? ও তো টাকার জন্য বেইমানি করেছে, আর তুমি তো নিজের স্বার্থের জন্য বেইমানি করেছো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি যেটা বলছি সেটার আগে উত্তর দিন, প্রমাণগুলো কোথায় নন্দিনী মুখার্জি? তখন আয়ুষী বলতে থাকে, আসলে প্রমাণগুলো সব সব ভ্যানিশ হয়ে গেছে, আকাশে উড়ে গেছে, সবগুলো টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, এই সব প্রমাণ আমি আমি ওটা আরেকটা নিলাম করে বিক্রি করে দিয়েছি। এরপরে বাবিন বলতে থাকে, তোমরা অনেক অনেক বোকা, অনেক কাঁচা খেলোয়াড়, আমাদের সঙ্গে খেলে তোমরা পারবে না। তখন দেখা যায়, এই কথা শুনে শ্রী সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে থাপ্পড় মারে আর বলতে থাকে, ছি তোমাকে আমার দেখে ঘৃণা হচ্ছে, তুমি আমার মেয়ে, তোমাকে আমার মেয়ে বলতে লজ্জা লাগছে। তখন নন্দিনী বলতে থাকে, ড্যাডি তুমি কিন্তু আমাকে মারবে না, আমি চাইলে তোমাকে জেলে পুরে দিতে পারতাম। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, এটাই ভালো হতো, তুমি যদি আমাকে জেলে পুরে দিতে তবে হয়তো বা ভালো হতো, তবে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, তুমি আমার মেয়ে হয়ে এরকমটা কি করে করতে পারো? নিজের বোনের সঙ্গে বেইমানি! ছি তোমাকে দেখে আমার আসলেই মনে হচ্ছে তোমাকে আমি কেন জন্ম দিয়েছিলাম, জন্ম হলে তখন তো লবণ খেয়ে মেরে ফেলতে পারিনি কেন? তখন বিজিত বলতে থাকে, কি হলো মিস্টার পরশুরাম, অনেক অনেক জ্বালিয়েছো, এবার আমি জ্বালাবো, এবার তোমাদের কি করি এবার শুধু দেখো। ঠিক তখনই শিবপ্রসাদ বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, একদম এখানেই শুট করে দেব। বিজিত লাহিড়ী, তুই কি মনে করেছিস এভাবে বেঁচে যেতে পারবি? কিছুতেই না, কিছুতেই বেঁচে যাবি না। এবারের পরে তোকে এমন ভাবে আমি একটা একটা করে জেলে পুরবো, তুই জানতেই পারবি না। তখন আয়ুষী বলতে থাকে, কিছুই করতে পারবে না জামাইবাবু, যদি পারো তবে করে দেখাও। এরপরে টটিনি দেখা যায় নন্দিনীকে বলতে থাকে, শোন দিদি, আজকের পর থেকে তোর আর আমার মধ্যে দিদি বোনের সম্পর্ক শেষ। আজকের পর থেকে আমি মনে করবো আমার আমার কোনো দিদি নেই, আমি একাই, আমার কোনো ভাই বোন নেই, সবাই সবাই আমার পর। আর আমি আমি তোকে দেখে আমার করুণা হচ্ছে, আমি নিজের জীবন বাজি রেখে এভিডেন্স গুলো জোগাড় করেছিলাম, আর তোকে তোকে বিশ্বাস করে সেই এভিডেন্স গুলো তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই কি করলি? আমার সঙ্গে বেইমানি করলি। তখন নন্দিনী বলতে থাকে, আসলে আসলে অনেক টাকার ব্যাপারে এই জন্য বেইমানিটা করতে বাধ্য হলাম, কারণ আমি ভেবে দেখলাম দাঁড়িপাল্লায় যদি তোকে আর ওদের বসাই তবে ওদের পাল্লাটাই ভারী হয়ে যায়, আর তোদের এখানে শুধু চোখের জল ছাড়া আর কিছুই নয়। এরপরেই সবাই চলে এসে পার্টির জন্য রেডি হতে থাকে। তখন আয়ুষী বিজিতকে বলতে থাকে, বিজিত, আমাকে হারটা পরিয়ে দাও তো। তখন দেখা যায় বিজিত হারটা আয়ুষীকে পরিয়ে দিয়ে বলতে থাকে, আমি তটিনী গাঙ্গুলিকে শেষ করে দেব, জাস্ট উড়িয়ে দেব ওকে, কোনোভাবে আমি বেঁচে থাকতে দেব না। তখন আয়ুষী বলতে থাকে, প্লিজ এসব বাদ দাও, অনেক হয়েছে, এসব এখন বাদ দেওয়া যায় না। তখন বিজিত বলতে থাকে, না কিছুতেই বাদ দেওয়া যায় না, কেন বাদ দেবো? ওই রটিনী গাঙ্গুলি আমাকে অনেক জ্বালিয়েছে, আর নয় অনেক সহ্য করেছি। তখন এই কথা শুনে আয়ুষী বলতে থাকে, তুমি কি করতে চাইছো? তখন বিজিত বলতে থাকে, আমি প্রথমে ওই তটিনী গাঙ্গুলিকে উড়িয়ে দেব, তারপরে শিবপ্রসাদ গাঙ্গুলি, তারপরে ওদের দুটো বাচ্চাকেও আমি শেষ করে দেব, ওদের পুরো পরিবারকে আমি একদম নিঃস্ব করে দেব, একদম শ্মশান বানিয়ে দেব। তখন কাবির ও বাবিন এসে বলতে থাকে, একটু একটু সাবধানে ভেবেচিন্তে কাজগুলো করো, কারণ কারণ ওই তটিনী গাঙ্গুলি আর পরশুরামকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। তখন দেখা যায় এ কথা শুনে ভানু বলতে থাকে, বিশেষ করে পরশুরাম ছেলেটি মোটেও সুবিধার নয়, ওকে ওকে অবশ্যই ওর সামনে আমাদের বুঝে শুনে তারপরে দাঁড়াতে হবে। তখন কাবির বলতে থাকে, ওকে আমি খুব ভালো করেই চিনি, ও যে কতটা কোন ধাতুতে করা সেটা আমি খুব ভালো করেই জানি। আর আয়ুষী, তুমি কিন্তু আমাদের পাশে থাকবে সবসময়। তখন আয়ুষী বলতে থাকে, আমি তোমাদের পাশে ছিলাম আর সবসময়ই থাকবো। ওরা কি ভেবেছে যে আমি মিডল ক্লাস ফ্যামিলিতে ওদের সঙ্গে মিলেমিশে থাকবো? কিছুতেই না, কখনোই না। আর ওরা এটা যতই চিন্তা ভাবনা করুক যে আমি ওদের সঙ্গে মিলে ওদের হয়ে কাজ করব, কখনোই না। তখন বিজিত বলতে থাকে, আয়ুষী, তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি জানতাম না। তখন এই কথা শুনে আয়ুষী বলতে থাকে, তুমি কিন্তু কখনো কখনো আমাকে ছেড়ে দিও না বিজিত, আমি তোমাকে ভালোবেসে এত দূর অব্দি এসেছি, আমি তোমাকে ভালোবেসে এতগুলো অন্যায় করেছি, কখনো কখনো আমাকে ছেড়ে দিও না। তখন এই কথা শুনে
ঠিক তখনই দেখা যায় বিজিতের ফোনে ফোন এলে শিবপ্রসাদ ফোন করে। তখন বিজিত বলতে থাকে, কে বলছেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, পরশুরাম বলছি। তুমি তুমি কি করতে চাইছো এটা আমি খুব ভালো করেই জানি। তুমি নেক্সট টার্গেট তটিনীকে করেছো, তাই না বিজিত? আমি জানি তুমি তুমি যতই কিছু ভাবো না কেন কিচ্ছু করতে পারবে না। তুমি তটিনীকে উড়িয়ে দেবে তো? এরপরে নেক্সট টার্গেট তটিনী, এটা তো আমি খুব ভালো করেই জানি, আর তটিনীও সেটা জানে। তাই তুমি যেটা ভাবছো যে খুব সহজে তুমি উড়িয়ে দেবে, কিছুতেই পারবে না। পরে তটিনীর সামনে ঢাল হয়ে দাঁড়াবে এই পরশুরাম। এ কথাটা মাথায় রেখো। কথা শুনে তখন বিজিত বলতে থাকে, আমি কি করতে পারি কি করতে পারি না সেটা তো দেখতেই পেলে। আর এরপরে তোমাদের আমি একে একে সবাইকে শেষ করে দেব। আমি কিছুতেই তোমাদের ছাড়বো না। এরপরে দেখা যায় পার্টিতে ছদ্মবেশে আসে বলরাম। এরপরে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, পার্টিতে তটিনীকে মারার প্ল্যান হচ্ছে, এখানে তটিনীকে মেরে দেওয়া হবে। তুই কিন্তু তটিনীকে এখানে আসতে দিস না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমিও ওখানে যাব। আমি আমি দেখবো বিজিত লাহিড়ী কি করে, আর তটিনীকে কি করে বা মারে। ওর ভুলের কারণেই তো আমি অপেক্ষা করছি। ও একটা ভুল করবে, সেই ভিত্তিতে ওকে আমি তুলে নেব। তারপরে সকল এভিডেন্স নতুন করে জোগাড় করব।